শহরের কোলাহল থেকে দূরে যেখানে নদী মিশেছে রহস্যময় ম্যানগ্রোভের জঙ্গলে। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ সুন্দরবনে। প্রতিপদে রোমাঞ্চ, কুমির হরিণের আনাগোনা আর আদিম প্রকৃতির এক অদ্ভুত টান। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব সুন্দরবনের আসল রূপ, দেখব ঐতিহাসিক কিছু জায়গা আর হারিয়ে যাব প্রকৃতির মাঝে। সো সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের জার্নিটা একদম নেক্সট লেভেলের হতে চলেছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু আজকে সুন্দরবনে যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের দিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে, আর 15 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে দিয়েছে আজকের ক্যানিং লোকাল। তো আমরা এই ট্রেনটাতেই যাত্রা করব এবং ক্যানিংয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো ক্যানিং স্টেশনে নেমে পড়েছি। এই যে ট্রেনটা, এই ট্রেনটাতে করেই আমরা শিয়ালদা থেকে আসলাম 8টা 28-এর যে ক্যানিং লোকাল, সেই ক্যানিং লোকাল। এরপর ক্যানিং স্টেশন থেকে আমরা অটো করে রওনা দিলাম সোনাখালির উদ্দেশ্যে। আর এই অটো কিন্তু আমাদের যে ট্রাভেল এজেন্সি তারাই কিন্তু পাঠিয়ে দিয়েছিল। ক্যানিং থেকে অটো করে পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে। আর এখানে পৌঁছাতে সময় লাগলো ওই মোটামুটি 40 মিনিট মতো। দূরত্বটা 18 কিলোমিটার। এবার এই সোনাখালি, এই যে ঘাটের এখানে আমাদের অটো থেকে নামিয়ে দিল। এবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই একটু সামান্য এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলে পরেই সেখানে রয়েছে কিন্তু ফেরিঘাট। সেই ফেরিঘাট থেকেই আমাদেরকে কিন্তু বোটে চাপতে হবে, তারপরে কিন্তু সম্পূর্ণ সুন্দরবনটা আমরা ঘুরে দেখব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো পৌঁছে গেছি সোনাখালি ঘাটে, আর এই যে আমাদের বোটটা কিন্তু রেডি। এই যে বোটে ইতিমধ্যে লোকজন কিন্তু সব উঠে পড়েছে। এবারে আমরা এই বোটে উঠবো এবং এবারকার যে সুন্দরবন ভ্রমণ, সেই সুন্দরবন ভ্রমণ কিন্তু যাত্রা এই বোটে করেই করব। সম্পূর্ণ সুন্দরবন ঘুরবো এবং তোমাদেরকেও কিন্তু দেখাবো। তো তোমরা সকলেই কিন্তু সঙ্গে থাকো। ইতিমধ্যে ঘাটে কিন্তু পৌঁছে গেছে আমাদের বোট, আর আমাদের বোটের নাম হলো সোনার ভারত। তো সেই সোনার ভারতে চেপেই আমরা কিন্তু সম্পূর্ণ সুন্দরবন ট্যুরটা এবার করব। তো বোটের উপরের যে অংশ, উপরের অংশে কিন্তু লোকজন সব বসে রয়েছে। ইতিমধ্যে যারা পৌঁছে গেছে তারা কিন্তু বসে গেছে। আর এখানে কিন্তু ভিতরটায় দেখো চেয়ার দিয়ে এবং টেবিল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, যাতে যারা যাচ্ছে ট্যুরিস্টরা তারা কিন্তু এই জায়গায় বসে বসে নদীর ধারে দুদিকের দৃশ্য দেখতে দেখতে সম্পূর্ণ ভ্রমণটা করতে পারে। আর এই হলো ড্রাইভার দাদা। এবারে চলো তোমাদেরকে দেখাই বোটের নিচের অংশটা। এই যে এটা হলো কিন্তু বোটের নিচের অংশের দিকে। এবার নিচের দিকে যাচ্ছি, আর নিচের দিকে গেলে পারেই দেখতে পাবে এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে, জল রাখা রয়েছে মূলত। এদিকে বাঁদিকে রয়েছে টয়লেট, আর ভিতরে রয়েছে কিন্তু খাট, এবং সেই সঙ্গে সঙ্গে বালিশ রয়েছে, লাগেজপত্র রাখা যাচ্ছে। আর যদি মনে করেন উপরের দৃশ্য দেখতে দেখতে একটু ক্লান্ত হয়ে গেছো, তাহলে কিন্তু এই স্থানে নিচে এসে সেখানে কিন্তু একটু বিশ্রাম নিতে পারো। আর সঙ্গে কিন্তু রয়েছে জানলা, এই জানলা দিয়ে কিন্তু প্রাকৃতিক দৃশ্যও দেখা যায়। কথা বলতে বলতেই আমাদের বোট সোনাখালি থেকে রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে। তো সোনাখালি ফেরিঘাট থেকে বোট কিন্তু ছেড়ে দিল, আর আমরা রয়েছি এই যে হোগল নদীতে। আর ওই সামনে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু বাসন্তী ব্রিজ। আর এদিকে বহু যে বোট, সেই বোটগুলো কিন্তু সব যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আসছে কেউ আবার যাবে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখন যেহেতু ইলিশ উৎসব, আর ইলিশ উৎসবে এসে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু সেই ইলিশ উৎসবটা জমবে না। তাই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে আমাদের বোট রওনা দিয়েছে। চলো সবাই দেখতে থাকো। এটাই হলো বাসন্তী ব্রিজ, যে বাসন্তী ব্রিজ ক্যানিং এবং বাসন্তীকে যুক্ত করেছে। এই বাসন্তী ব্রিজ পার হয়েই আমরা কিন্তু এগিয়ে যাব সুন্দরবনের দিকে। আর এই পথ ধরেই যাওয়া যায় বাসন্তী, ঝাড়খালি, গোসাবার দিকে। নদী, জঙ্গল আর গ্রামের জীবনকে কাছ থেকে অনুভব করতে চাইলে সুন্দরবনের এই পথ আপনাকে মুগ্ধ করবে। আর দেখুন, কথা বলতে বলতেই চলে এলো আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এখন প্রথম আমাদের যেটা গন্তব্য সেটা হলো গোসাবা। আর গোসাবাতে যাব। গোসাবাতে আছে প্রধানত দুটো দেখার জায়গা, সেটা হলো বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের যে বাংলো, সেই দুটোই আজকে আমরা প্রথম দেখব। তো চলো। দেখুন ইতিমধ্যে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল।
মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু এখানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে চারিদিকে। বৃষ্টিতে প্রায় ভিজেই গেলাম, তো ভিতরে যাচ্ছি। তো ব্রেকফাস্ট শেষ হতেই চলে এসছে সকালের চা। এই যে হলো সকালের চা। নৌকা যতই এগিয়ে চলেছে ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। শহরের কোলাহল পেরিয়ে এখন শুধু নদী, সবুজ ম্যানগ্রোভ, বন আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম কোনো কমতি নেই। তো এখন আমরা গোসাবা পৌঁছাবো। তো গোসাবা পৌঁছানোর আগেই কিন্তু দিয়ে দিয়েছে চিংড়ির পকোড়া। সকালবেলায় বোটে ওঠার সঙ্গে সঙ্গে দিয়েছিল ব্রেকফাস্ট, তারপরে চা, এবার দিল চিংড়ির পকোড়া, এরপরে হবে লাঞ্চ। মচমচে, বেশ ভালো। তো পৌঁছে গেছি গোসাবা। আমাদের এই যে বোটটা এখানে নোঙর করলো, কেননা মূল যে গোসাবার যেটি সেটা ওই পাশটায়, কিন্তু ওখানে প্রচুর বোট ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে ওখানে জায়গা না থাকার জন্য এখানে দাঁড়ালো। যারা বর্ষায় ইলিশ উৎসবে আসছো তারা কিন্তু অবশ্যই ছাতা নিয়ে এসো, তার কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যদি নাও হয় তাহলে কিন্তু রোদে কাজে দেবে। তাই যারা ইলিশ উৎসবে আসবে তারা কিন্তু সঙ্গে করে ছাতাটা অবশ্যই নিয়ে এসো। তো পৌঁছে গেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। আর আমরা যে জায়গা থেকে নৌকা থেকে নামলাম, বোট থেকে নামলাম, সেই জায়গা থেকে হ্যামিল্টন সাহেবের বাংলো মাত্র হাঁটা পথে 2 মিনিট হবে। তো এইটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলোর, এই যে এটা হলো প্রবেশ পথ। এটা প্রবেশ পথ। এখানে দেখো প্রচুর লোকজন কিন্তু এসছে। আমরা যে বোটটা এসছি সেই বোটে যেমন বহু লোকজন এসছে। প্রায় 100 বছরের পুরনো এই বাংলো জড়িয়ে আছে সুন্দরবনের উন্নয়ন ও সমাজ গঠনের ইতিহাস সঙ্গে। স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবাই সমবায় ব্যবস্থা, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। আজও এই বাংলো পুরনো স্থাপত্য, শান্ত পরিবেশ আর চারপাশের প্রাকৃতিক সবুজ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। সুন্দরবন মানেই শুধু জঙ্গল বা বাঘ নয়, সুন্দরবন মানে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের গল্প। তাই আপনি যদি সুন্দরবন ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ঘুরে দেখুন গোসাবার এই ঐতিহাসিক হ্যামিল্টন বাংলো। তো হ্যামিল্টন সাহেবের বাংলো আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাব বেকন বাংলো দেখতে। আর বেকন বাংলো হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা রাস্তা হবে। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। এই মুহূর্তে পৌঁছে গেছি বেকন বাংলোর সামনে। আর বেকন বাংলোতে প্রবেশ করতে 10 টাকার টিকিট কাটতে হবে, যে কেটে নিয়েছি 10 টাকার টিকিট। এবার এই প্রবেশ করব। এটা হলো মেন গেট। 5 বছরের উপরে সমস্ত বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে। এই বেকন বাংলোর সঙ্গে কিন্তু রবি ঠাকুরের একটা অদ্ভুত যোগ আছে। রবি ঠাকুরের সঙ্গে বেকন বাংলোর কিন্তু দারুণ একটা যোগ রয়েছে। সুন্দরবন মানেই কি শুধু রয়্যাল বেঙ্গল টাইগার বা ম্যানগ্রোভের জঙ্গল? একদমই নয়। এই ঘন কুয়াশা আর নদীর বাঁকে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস, যেখানে জড়িয়ে রয়েছে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। আজ আমরা এসেছি সুন্দরবনের এমন এক জায়গায় যেখানে প্রায় 100 বছর আগে কবিগুরু এসে রাত কাটিয়েছিলেন। স্বাগত আপনাদের গোসাবার ঐতিহাসিক এই বেকন বাংলোতে। সুন্দরবনের গোসাবা দ্বীপে দাঁড়িয়ে থাকা এই কাঠের বাংলোটি আজ থেকে বহু বছর আগে তৈরি করেছিলেন স্কটিশ সমাজ সংস্কারক স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। তিনি সুন্দরবনের অবহেলিত মানুষের উন্নয়নের জন্য এখানে সমবায় আন্দোলন শুরু করেছিলেন। আর তার আমন্ত্রণে 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দ্বীপে পা রেখেছিলেন। একবার ভাবুন তো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরের জানলা দিয়েই হয়তো দেখেছিলেন সুন্দরবনের রূপালী জ্যোৎস্না। বাংলোর প্রাঙ্গণেই রয়েছে এক বিশাল মহুয়া গাছ। লোকের মুখে শোনা যায় এই গাছের নিচেই বসে কবিগুরু গ্রামবাসীদের সঙ্গে কথা বলতেন, সময় কাটাতেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই ঐতিহ্যবাহী বাংলোটিকে খুব সুন্দরভাবে সংস্কার করেছে, যাতে ইতিহাসের এই অমূল্য অধ্যায়টি হারিয়ে না যায়।
বেকন বাংলো আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা আবার পুনরায় চলে যাব আমাদের বোটে। বোটে উঠে কিন্তু এবার আমাদের যে লাঞ্চ দেওয়া হবে, তারপরে লাঞ্চ করার পরে আমরা কিন্তু আমাদের আজকের যে হোটেল, আজকের যে আস্তানা, সেখানটায় কিন্তু আজকে পৌঁছাবো। তো চলো দেখতে থাকো। বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পরে আমরা চলে এসেছি আবার গোসাবার যে মেন যে জেটি, সেই জেটিতে। এখানে কিন্তু প্রচুর বোট, তারা কিন্তু নোঙর করে অলরেডি রয়েছে। আর আমাদের বোটটা এখনো আসেনি, যেহেতু আমাদের বোটটা ওই সাইডটাই নোঙর করেছিল, তাই আমরা একটু অপেক্ষায় আছি। ওই বোটটা আসলে পরে পুনরায় আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। এই যে আমাদের বোট সোনার ভারত, এই বোটে আবার পুনরায় উঠে পড়বো এখনই। এরপর আবার আমরা বোটে চেপে বসলাম। বোট কিন্তু চলতে শুরু করলো, আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট অসাধারণ। তো চলছে ইলিশ উৎসব। ইলিশ উৎসবে এখন চলছে লাঞ্চ। লাঞ্চে কি কি দেওয়া হচ্ছে মেনুটা তোমাদেরকে দেখে দিই। এই যে মেনুটাতে প্রথমে রয়েছে এটা সর্ষে ইলিশ, আর এই পাশে রয়েছে চিংড়ির মালাইকারি, এটা রয়েছে বেগুন ভাজা, এটা চাটনি, একটা ভেজ তরকারি, এটা ডাল, এটা লেবু লঙ্কা। এটা কি আছে দাদা? আচ্ছা, পুঁই শাক, ইলিশ মাছের মাথা, এগুলো দিয়ে একটা ঘন্ট। তো খাবারটা কেমন স্বাদ সেটা চলো তোমাদেরকে জানাচ্ছি। ইলিশ উৎসব মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই ইলিশ তো থাকবেই, সঙ্গে আছে এই যে এই সাইজের চিংড়ি, সেই সঙ্গে সঙ্গে রয়েছে এই সাইজের ইলিশ। তো খাবারের স্বাদ মোটামুটি ভালো, অবশ্যই ভালো। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, RS ট্রাভেলস, তাদেরকে বলবো তাদের যে খাবারের স্বাদ, তাদের যে অ্যারেঞ্জমেন্ট, এখনও পর্যন্ত মোটামুটি বেশ ভালো, কোনো অভিযোগ নেই। দুপুরের লাঞ্চ সেরে আমরা নৌকায় করে চারিদিককার মনোরম পরিবেশ আস্বাদন করতে করতে এগিয়ে চললাম আমাদের প্রথম দিনকার গন্তব্য পাখিরালয়, সেই পাখিরালয় ঘাটের দিকে। আর সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চারিদিকের অপরূপ সৌন্দর্য চোখটাকে জুড়িয়ে দিল। তো বোট থেকে নেমে পড়েছি পাখিরালয় যে জেটি রয়েছে সেখানে। জেটি থেকে নেমে আমরা এই যে রাস্তা, এই রাস্তা থেকে টোটো বা ভ্যান রয়েছে, সেই ভ্যানে করে আপনারা পৌঁছে যেতে পারেন হোটেলে। তো আমরাও ভ্যানে করে যাচ্ছি আমাদের হোটেলে। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আজকের আস্তানা, আজকে যে জায়গায় থাকবো, যে হোটেলটা, সেই হোটেলটা হলো হোটেল ডলফিন সুন্দরবন। তো এই যে হোটেলে প্রবেশ করছি। যে হোটেলে আজকে আমাদের যে রুমটা, সেটা হলো 24 নম্বর রুম। যে 24 নম্বর রুমটা, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রুমে রয়েছে দুটো কিং সাইজ বেড রয়েছে। এখানে 3 জন তো হামেশাই থাকা, 2 জন থাকা যাবে, 3 জনও কষ্ট করে থাকা যেতে পারে। সেই সঙ্গে রয়েছে ফ্যান রয়েছে, দুটো ফ্যান আলাদা আলাদা রয়েছে। এপাশে রয়েছে লাইট রয়েছে, এই পাশে একটা আয়না রয়েছে, এই যে একটা আয়না রয়েছে। আর এপাশে রয়েছে একটা টেবিল রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে একটা ডাস্টবিন রয়েছে, এই যে একটা ডাস্টবিন। আর এখানে এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুমে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে কল রয়েছে, শাওয়ার রয়েছে। তো রুমটা ঠিকঠাকই আছে। তো এই রুমে এসি নেই, তো বাদবাকি এখানে মোটামুটি সব রুমটা ঠিকঠাকই আছে। চলো ফ্রেশ হয়ে নিই, অনেকটা ক্লান্ত আছি, না সেই সকাল থেকে জার্নি করছি। তো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় ঝুমুর নাচের আসর বসে গেছে আমাদের হোটেলে। যদিও আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তার কারণ আমরা বিশ্রাম নিচ্ছিলাম, বিশ্রাম নিতে গিয়ে একটু লেট হয়ে গেল। তাই এসে দেখলাম অনেকেই কিন্তু যারা আমাদের সফর সঙ্গী, তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে বসে পড়েছে ঝুমুর নাচের আসরে। আর সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু আমাদের আজকের যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স চিকেন পকোড়া, সেটা দিয়ে দিল। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিল আমাদের কফি খেয়ে ঝুমুর নাচ দেখে আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় যে বাজার। হোটেল থেকে স্ন্যাক্স দিয়ে দিল, স্ন্যাক্স এবং কফি খেয়ে এখন এই পাখিরালয় যে মার্কেট রয়েছে, সেই মার্কেটটা একটু ঘুরছি। মার্কেটটা ঘোরার পরে যাব হলো, সামনে রয়েছে পাখিরালয়ের যে যেটি ঘাট, যে ঘাটে
যে সন্ধ্যাবেলায় যে নৌকাগুলো দাঁড়িয়ে থাকে, বোটগুলো দাঁড়িয়ে থাকে আর লাইট জ্বলে, অসাধারণ লাগে দেখতে। সেই দৃশ্যটা দেখতেই এখন যাচ্ছি, চলো। তো যে সমস্ত পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসেন তাদের কিন্তু প্রত্যেকেরই রাত্রিবাস হয় এই পাখিরালয়। এখানেই কিন্তু হোটেল গড়ে উঠেছে বিভিন্ন রকমের। আর সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্থানীয় একটা বাজার তৈরি হয়েছে, যে বাজারে যে সমস্ত পর্যটকরা আসছেন সেই সমস্ত পর্যটকরা এখান থেকে নিজের ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন শৌখিন জিনিসপত্র, কিংবা বাড়ির কোনো বাচ্চার জন্য কিংবা কাউকে গিফট দেওয়ার জন্য সুন্দরবন গেছেন কোনো একটা স্মৃতি হিসাবে, এখান থেকেই কিন্তু বিভিন্ন জিনিসপত্র যে সমস্ত পর্যটকরা রয়েছে তারা কিন্তু এখান থেকেই নিয়ে আসেন। তো আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের স্ন্যাক্স এবং কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম এই স্থানীয় যে পাখিরালয় বাজার, সেই পাখিরালয় বাজারটা ঘুরে দেখার জন্য। তারপর আমরা আবার গেলাম পাখিরালয়ের যে জেটি ঘাট, সেই জেটি ঘাটে। সেখানে যেয়ে যেন চোখটা একেবারে ধাঁধিয়ে গেল, তার কারণ ওই দূরে যেগুলো লাইটিং দেখা যাচ্ছে জোনাকির মতো, ওগুলো কিন্তু আসলে জোনাকি নয়, ওগুলো আসলে যে বোটগুলো রয়েছে সেই সমস্ত বোট এই পাখিরালয় ঘাটের সামনে যে নৌকা রয়েছে দত্ত নদী, সেই দত্ত নদীর উপরে কিন্তু এইভাবেই রাতের বেলায় ভাসতে থাকে। আর চারিদিককার দৃশ্যটা যেন এক মোহময় করে তুলেছে, দারুণ সুন্দর লাগছে। আপনারা নিজের চোখেই দেখে বলুন না কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরপরে চলে আসলাম আমরা ডিনারে কিন্তু আজকে ছিল মাটন কষা এবং সেই সঙ্গে সঙ্গে সাদা ভাত। তো গুড মর্নিং বন্ধুরা। তো সুন্দরবনে আজ হলো আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি, ইতিমধ্যে বোট কিন্তু জেটিতে আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি এখন সেই বোটের উদ্দেশ্যে। আজকে আমরা ঢুকবো কোর জঙ্গলে, একেবারে যে কোর জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে আমরা আজকে প্রবেশ করব। আর যদি সুন্দরবনে এসে বাঘ যদি দেখতে পাও, সেটা কিন্তু আজকে এই অর্থাৎ দ্বিতীয় দিন যেটা রয়েছে সেই দ্বিতীয় দিনেই কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে, কেন দ্বিতীয় দিনটাই কিন্তু হয় একদম কোর জঙ্গলে। তো দেখা যাক, আর বাঘ দেখতে পাবে কি পাবে না সেটা কিন্তু সম্পূর্ণ কপালের উপর নির্ভর করছে। তার কারণ সুন্দরবনে তোমরা যারা বেড়াতে আসছো, সেটা কিন্তু শুধু যে বাঘ দেখবো সেই আশা নিয়ে এসো না। সুন্দরবনে এসো সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে অনুভব করার জন্য, সেই সৌন্দর্যটাকে দেখার জন্য। শুধুমাত্র যে বাঘ দেখবে এই আশা নিয়ে কিন্তু কেউ সুন্দরবনে এসো না। তার কারণ সুন্দরবনে এসে তুমি বাঘ দেখতে পাবে কি পাবে না সেটা কিন্তু সম্পূর্ণ তোমার কপালের উপর নির্ভর করছে, লাকের উপর নির্ভর করছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আমাদের বোট কিন্তু দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি এখন সে বোটে। অলরেডি দেরি হয়ে গেছে, এখন সময় 8টা, আমাদের 7:30টায় আসতে বলেছিল, কিন্তু যেহেতু জেটি থেকে একটু অনেকটা দূরেই রয়েছে আমাদের হোটেলটা, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। চলো। যে বোট, কোনটাতে উঠবো কোনটাতে উঠবো? তো পাখিরালয় থেকে বোট ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সজনেখালি ঢুকবো, তার আগে আমাদেরকে কিন্তু সকালে চা দিয়ে দিয়েছে। সুন্দরবনে দ্বিতীয় দিনে আমরা কিন্তু আজ প্রবেশ করব একেবারে গভীর জঙ্গলে। যদি বাঘ দেখার সম্ভাবনা থাকে তাহলে আজকেই কিন্তু দেখা যাবে। আর আমাদের প্রথম আজকের গন্তব্য ছিল সজনেখালি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সজনেখালিতে আমরা প্রবেশ করতে পারলাম না। তার কারণ আবহাওয়া খুব একটা ভালো ছিল না, সেই সঙ্গে সঙ্গে সজনেখালির যে জেটি ঘাট সেখানে কিন্তু প্রচুর নৌকা একসঙ্গে সব নোঙর করেছিল, তাই আমাদের জায়গা হয়নি বলে এবং আমাদের লেট হয়ে যাবে বলে আমরা কিন্তু সজনেখালিটা আজকে বাদই রেখেছিলাম। তার কারণ সজনেখালিটা দেখে নেব আগামীকাল। আজ আমরা প্রথমে যাব সুধন্যখালি। আমি সুন্দরবন টাইগার রিজার্ভের অ্যাপ্রুভড একজন টুরিস্ট গাইড, ফরেস্টের রিপ্রেজেন্টেটিভ। আমি আপনাদের সাথে আজকের এই জার্নিটাতে থাকবো। আর আমি এখানকার লোকাল মানুষ, আর সবাইকেই সুন্দরবন টাইগার রিজার্ভে স্বাগত। তো আমরা এই মুহূর্তে জঙ্গলের বাইরে আছি, বাইরে অর্থাৎ আমাদের জঙ্গলটা আছে এই দিকটা।
আর উল্টো দিকটাতে মানুষের বসতি আছে। আমরা এখান থেকে মিনিট 20 যাওয়ার পরে বাঁ দিকে জঙ্গলের ভেতরে প্রবেশ করি সুধার্ণখালী খালের মাধ্যমে। তখন দুদিকে খোলা জঙ্গল হবে। এখন সিচুয়েশনটা হচ্ছে একদিকে গ্রাম আছে, লোকালয় আছে, আর তো সুন্দরবনের দ্বিতীয় দিনে চলে এসেছি সুধর্ণখালী। আমাদের প্রথম যে ডেস্টিনেশন ছিল সেটা হলো সুধর্ণখালী। এই সুধর্ণখালীতে চলে এসেছি। সুধর্ণখালী ফরেস্টে প্রবেশের শুরুতেই বাদিকে রয়েছে বনবিবির মন্দির। এই যে বনবিবির মন্দির। আর বনবিবি হলো এমন এক দেবী যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত সকলেই যারা বনের মধ্যে প্রবেশ করে, বনে যাদের জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু প্রত্যেকেই এই বনবিবিকে পুজো করে থাকে। তো বনবিবির মন্দির দর্শন করার পর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এই সামনের দিকে এগোচ্ছি। সুধর্ণখালীতে প্রবেশের শুরুতেই দেখা যাবে এইরকম লোহার তার দিয়ে কিন্তু এইভাবে বেড়া দেওয়া রয়েছে। তো সুধর্ণখালীতে প্রবেশের শুরুতেই একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে এখানে শুরুতেই বিভিন্ন গাছ রয়েছে এবং গাছগুলোর সব নাম কিন্তু লেখা রয়েছে। এখানে বিভিন্ন যে গাছ, সেই গাছগুলোর নাম লেখা রয়েছে। যে এখানে নানান ধরনের সুন্দরবনে যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, সেই সমস্ত উদ্ভিদগুলোর বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে, সেই উদ্ভিদগুলোর গাছের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। বিভিন্ন যে উদ্ভিদ তাদের প্রত্যেকের নাম লেখা রয়েছে। এই যে এই গাছটার নাম হলো কিপা। ওই ভিতরে ওইটার নাম হলো মঠ গড়ান। এই ভিতর দিয়ে গড়ান, সুন্দরী, বিভিন্ন ধরনের গাছগুলোর নাম কিন্তু এখানে লেখা রয়েছে। ভেসে চলে গেল, জলে একটা বছর ভাসতে থাকবে, যেখানে মাটি পাবে সেখান থেকে আবার গাছ হয়ে যাবে। মানে ওই যে ধারে আমরা যেগুলো দেখছিলাম ওই আছে, এই মালিকই সেগুলো? না না, ওটা হচ্ছে গিয়ে শ্বাসমূল। সুন্দরবনের বিভিন্ন যে গাছগুলো, সেই গাছগুলো তো এখান থেকে দেখলাম। সুন্দরী গাছ, সেই সঙ্গে গড়ান গাছ, সেতাল গাছ, বিভিন্ন গাছগুলো দেখলাম। তো সত্যি সুন্দরবনে কিন্তু নানান বৈচিত্র্যময় একটা পরিবেশ। তা সুন্দরবনে যারা বেড়াতে আসছেন তাদেরকে একটা কথাই বলবো, সুন্দরবনে বেড়াতে এসে আপনারা অন্তত পরিবেশটা, এই যে সুন্দরবনের যে পরিবেশ, সেই পরিবেশটা রক্ষা করার চেষ্টা করবেন। কখনোই যেন এমন কিছু করবেন না যাতে সুন্দরবনের ক্ষতি হয়, কেন সুন্দরবন আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। তো সেই সুন্দরবনে এসে অবশ্যই চেষ্টা করবেন সুন্দরবনে যাতে ক্ষতি না হয় এমন কোনো কাজ না করার। এখানে কিন্তু আমাদের যে গাইড দাদাভাই ছিল, সেই গাইড দাদাভাই সমস্ত গাছগুলোকে খুব সুন্দরভাবে আমাদের সামনে বর্ণনা করে দেখাচ্ছে। হয়ে আছে একটা গাছ তো বা একটা বীজ কাউকে তো লাগাতে হয় না, না সব আপনি হয়। গাছে বীজ জার্মিনেশন হয়ে নিচে পড়ে সেখান থেকে গাছ হয়, কারণ নিচে তো নোনা জল। বীজ যদি জার্মিনেশন হওয়ার আগে পড়ে মাটিতে তাহলে নষ্ট হয়ে যাবে বীজ, মানে জলে যদি পড়ে নষ্ট হয়ে যাবে। তাই গাছে থাকাকালীনই ওর মধ্যে অঙ্কুরিত হয়, আর অঙ্কুরিত হতে গেলে যা কিছু রিকোয়ারমেন্ট সেটা অ্যাটমসফিয়ার থেকে পেয়ে যায়, তারপরে অঙ্কুরিত হয়ে গেল, গিয়ে তারপরে ক্যাপ থেকে আলাদা হয়ে যায়, গিয়ে মাটিতে পড়ে। এবং প্রত্যেকটা সিডের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, কি বলেন তো, নিচেরটা পয়েন্টেড আছে, নিচেরটা শার্প আছে, যাতে করে পড়ে মাটিতে গেঁথে যেতে পারে, গেঁথে গিয়ে আবার সেখান থেকে নতুন গাছ হবে। আর যখন বীজটা পড়ছে সেই সময় যদি জোয়ার থাকে, ওটা না হয় ভাটাতে পড়লে মাটিতে গেঁথে গেল, কিন্তু জোয়ারের সময় তো জল, তো এর গোড়াতে জল থাকবে, তো জলটা যখন থাকে তাহলে ও ভেসে তো চলে যাবে। তো সুধর্ণখালীতে জঙ্গলের মধ্যেই রয়েছে এরকম একটা ওয়াচ টাওয়ার। আর এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আপনি এই সুধর্ণখালী এর এই চারিদিককার যে পরিবেশটা, সম্পূর্ণ পরিবেশটা কিন্তু এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখতে পাবেন। চলুন দেখা যাক। তো এই হলো ওয়াচ টাওয়ার। এবার ওয়াচ টাওয়ারের উপরে উঠব। ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পরে উপর থেকে কিন্তু দৃশ্যটা দুর্দান্ত লাগবে দেখতে। তো উপরে উঠছি, তারপর চলো উপরে উঠে তারপর কেমন দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি। সুধর্ণখালীর ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকের দৃশ্যটা কিন্তু অপূর্ব। দেখুন চারিদিকে যদিকে চোখ যাবে শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। চারিদিককার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি। এই স্থান থেকেও কিন্তু মাঝে মধ্যে বাঘ এবং অন্যান্য বন্য প্রাণীদেরকে দেখা যায়, যদিও আমরা কিছু দেখতে পারিনি।
সুন্দরবনে আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের ব্রেকফাস্টের কিন্তু আমাদের চলে এসেছে ব্রেকফাস্টে আছে লুচি আছে, ওদিকে আছে কাবলি ছোলা আছে, আর আছে হলো মিষ্টি। আর দাদা, লুচির বদলে কেউ যদি মুড়ি খেতে চায় মুড়ি পাবে, আর লুচির বদলে কেউ যদি মুড়ি নিতে চাও তাও কিন্তু নিতে পারো। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। সুধার্ণখালী থেকে বেরিয়ে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দোবাকির দিকে। আর দোবাকি যাওয়ার পথে আমরা কিন্তু দেখে নেব পঞ্চমুখী, যেখানে সুন্দরবনের 5টি নদী একসঙ্গে মিলিত হয়েছে। তো যাই হোক, সামনে অনেকটা দূরত্ব যেতে হবে, তাই একটা চেয়ার নিয়ে কিন্তু বসে পড়লাম। তো এবারে আমরা একটা সরু খাড়ির মধ্যে প্রবেশ করলাম। দুদিকে জঙ্গলটা আরও কাছাকাছি চলে এসছে, একদম এই যে দেখো একদম কাছে কাছে জঙ্গল চলে এসছে দুদিকে, আর খাড়িটা অনেকটাই সরু। দুপাশের ঘন জঙ্গল, মাঝখানে শান্ত নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের নৌকা। আর সেই সুন্দরবন যেখানে প্রকৃতি নিজের নিয়মে বেঁচে আছে। নদীর জলে ভেসে আসছে শীতল বাতাস, দূরে পাখির ডাক, আর জঙ্গলের নীরবতা তৈরি করছে অন্যরকম এক অনুভূতি। হয়তোবা দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের, হয়তোবা চোখে পড়বে হরিণ, কুমির, আরও নানান প্রজাতির পাখি। তাই এক দৃষ্টিতে কিন্তু তাকিয়ে থাকলাম। বলতে বলতে কিন্তু আবার বৃষ্টি শুরু হলো। ইলিশ উৎসবে এসে বাঘ দেখতে পাবো কিনা জানি না, কিন্তু মুহুর্মুহুর বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। কিন্তু মুহূর্তে কালকেও সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি। আজও কিন্তু সকালবেলা থেকেই আকাশের মেঘ ভার ছিল, সূর্যি মামা মাঝে মধ্যে উঁকি দিচ্ছিল, তো মাঝে মধ্যেই বৃষ্টি কম বেশি হচ্ছিলো। এখন কিন্তু মাসুল ধারায় বৃষ্টি একদম শুরু হয়ে গেছে চারদিকটাই, এখন ভীষণ আকারে বৃষ্টি পড়ছে। তো দ্বিতীয় দিনে ব্রেকফাস্টের পরেই চলে এসছে আমাদের একদম মুচমুচে আমুদি মাছ ভাজা। আমুদি মাছ ভাজা খেয়ে আবার কিন্তু বসে পড়লাম সামনের প্রাকৃতিক দৃশ্য অনুধাবন করার জন্য, আর সেই সঙ্গে সঙ্গে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সামনের দিকে। বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম পঞ্চমুখী, যেখানে সুন্দরবনের 5টি নদী একসঙ্গে মিলিত হয়েছে। 5টি নদী হলো ঠাকুরান, মাতলা, বিদ্যাধরী, গোসাবা, পিয়ালি। এই 5টি নদীর মিলনস্থলই হলো এই পঞ্চমুখী। যাই হোক, পঞ্চমুখী পেরিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম আজকের আমাদের দ্বিতীয় যে গন্তব্য, সেই দোবাকি রিজার্ভ ফরেস্টে। এখানেও কিন্তু বাঘের দেখা মেলে কখনো। তো দোবাকি ক্যাম্পে ঢুকেই এখানে এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, আর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ওই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকেই কিন্তু আমরা টোটাল এই এরিয়াটা দেখে নেব, যা যা দেখা যায়। এই জায়গাটায় বাঘ উন্মুক্ত, অর্থাৎ বন্যপ্রাণী উন্মুক্ত, আর মানুষ খাঁচায় বন্দি, সেরকম একটা পরিবেশ। চারিদিকে এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, অর্থাৎ মানুষ এখানে খাঁচায় বন্দি, বাঘ উন্মুক্ত। এই দোবাকিতে সুন্দরবনের গভীরে এমন এক জায়গা যেখানে কিন্তু মাটিতে নয়, জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার অনুভূতি পাওয়া যায়। এই দেখুন, এই যে কংক্রিট দিয়ে তৈরি করা রয়েছে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই কিন্তু হেঁটে হেঁটে আপনাকে দেখতে হয়। এখানে কিন্তু আমরা একটা হরিণ দেখতে পেয়েছিলাম, বাঘ দেখতে পাইনি যদিও, কিন্তু একটা হরিণ দেখতে পেয়েছিলাম। একটু আগে জোয়ার ছিল, সেই জোয়ারের কারণেই হরিণটা কিন্তু ডাঙায় উঠে এসেছিল, এবং মানুষজন যারা ছিল তারা কিন্তু হরিণটাকে আদর করছিল। তো বাঘ দেখি আর না দেখি, কিন্তু একটা হরিণ দেখা গেছে এখানে এসে, হরিণ কিন্তু একটা দেখতে পেয়েছি। তো চলে এসেছি ওয়াচ টাওয়ারে। দোবাকি রিজার্ভ ফরেস্টের যে ওয়াচ টাওয়ার, সেটা হলো এটা হলো এই সেই ওয়াচ টাওয়ারটা। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু এখানকার চারিদিককার যে পরিবেশ, সেই পরিবেশটা আরও সুন্দরভাবে দেখা যেতে পারে। দোবাকি দেখার পর আমরা কিন্তু পুনরায় ফিরে চললাম আমাদের আবার হোটেলের দিকে, আর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়তেই চাইছে না এবারে সুন্দরবন। তো ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে আজকে
লাঞ্চে কী কী আছে চলো দেখে নিই। এই যে আছে এখানে সাদা ভাত আছে, এখানে ইলিশ আছে, এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট, তাই তো? এখানে পাবদা মাছ আছে, আলু ভাজা আছে, ডাল আছে আর লেবু লঙ্কা, এদিকে চাটনি আছে। তো এদিকে লোকজন ইতিমধ্যে কিন্তু খেতে বসে পড়েছে। তো আমারও খুব খিদে লেগেছে, সারাদিন অনেক ঘোরা হলো, সেই সকাল থেকে খাওয়া হয়নি, চলো খেয়ে নিই। যাই হোক, আজ কিন্তু লাঞ্চের পরে দিয়ে গেল আমটা খেয়ে কিন্তু মনটা তৃপ্তি পেল। এরপর আবার পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ফিরে গেলাম। তো সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সমস্ত সাইট সিন করে আসার পরে হোটেল রুমে চলে এসেছি। আর আজকে কিন্তু সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে, সূর্যের দেখা পাইনি বললেই চলে, পাইনি। আর সারাদিন ঘুরে এখন খুব ক্লান্ত, রুমে চলে এসেছি। রুমে এসে এখন একটু বিশ্রাম নিচ্ছি, একটু পরে আমাদের যে স্ন্যাক্স সেটা হয়তো দিয়ে যাবে। তো এখন আর কথা না বাড়িয়ে একটু বিশ্রাম নিই, এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাতের ডিনারে। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় কিন্তু আজকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দেওয়া হয়েছে চাউমিনটা খেয়ে আবার স্থানীয় যে বাজার, সে বাজারে কিন্তু ঘুরতে বেরোলাম। এবং আবার কালকের মতো আজও কিন্তু সেই পাখিরালয়ের যে ঘাট, সেই ঘাট কিন্তু দর্শনের জন্য একটু বেরিয়ে আসলাম। তো সুন্দরবন ভ্রমণের আজ হলো দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে এখন চলে এসেছি ডিনারে। তো ডিনারে কি কি দিয়েছে চলো দেখিয়ে দিই। আজ দ্বিতীয় দিনের ডিনারে কিন্তু রয়েছে চিলি চিকেন, সেই সঙ্গে সঙ্গে ফ্রায়েড রাইস, যেটা খেয়ে জম্পেশ একটা ঘুম দিয়ে দিলাম, কেননা কাল সকাল সকাল উঠতে হবে। তো গুড মর্নিং সবাইকে। সুন্দরবনে আজ আমাদের শেষ দিন, আর শেষ দিনে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন বাজে সময় 8:20, আর আমরা এখন বোটে উঠব। তো বোটে ওঠার আগে মুন্নাদা ছাতা নেয়নি, ছাতা কিনে নি, এখন বাড়ি যাওয়ার সময় ছাতা কিনবে। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, ছাতা নিয়ে অবশ্যই আসবেন বর্ষা ইলিশ উৎসবে আসলে। হ্যাঁ অবশ্যই, সুন্দরবনে যারা ইলিশ উৎসবে আসছো তারা কিন্তু ছাতাটা অবশ্যই সঙ্গে আনবে, অন্য কিছু আনো আর না আনো, ছাতাটা কিন্তু অবশ্যই আনবে। তো পাখিরালয় থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি আমাদের প্রথম যে গন্তব্য, আজকে সুন্দরবন ভ্রমণের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনে প্রথম যে গন্তব্য সেটা হলো সজনেখালি। এই সামনে যেটা, ওটাই হলো সজনেখালি। এই যে পিছনে রয়েছে পাখিরালয়, একদম পাখিরালয়ের অপোজিটেই রয়েছে সজনেখালি। তো সজনেখালিতে এখন আমাদের বোট নোংর করবে, তারপরে আমরা সজনেখালিটা ঘুরে দেখব। তো সজনেখালিতে প্রবেশের মূল পথে এপাশে দুপাশে লোহার তারের কিন্তু জারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দেওয়া আছে। এবং এখানে বেশ কিছু সতর্কতা লেখা আছে, যেমন নো স্মোকিং, তারপরে কোনো প্লাস্টিক বোতল ফেলা যাবে না, সেই ধরনের বিভিন্ন কিছু এখানে। মূল স্থান, সেখানে প্রবেশ করছি। এই স্থানে এই যে এরকম একটা রয়েছে, সুন্দর করে একটা ফটো তোলার জন্য ফ্রেম তৈরি করা হয়েছে। নিচে রয়েছে ডলফিন, অনেকেই যারা রয়েছে তারা এখানে বসার জায়গাগুলো রয়েছে। আর এখানে বেশ কিছু অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেই অ্যাকোয়ারিয়ামে বেশ কিছু বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে। যে কচ্ছপগুলো কোন কোন ধরনের কচ্ছপ এখানে রয়েছে, সেই সমস্ত কচ্ছপ সেগুলোও আমরা একটু দেখে নিলাম। তারপর আবার এই সামনের দিকে এগিয়ে চললাম, আর এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে এখানে একটা পুকুর করে দেওয়া আছে, মিষ্টি জলের পুকুর। যে পুকুরে বেশ কিছু কচ্ছপ আছে, কিন্তু যদিও কারণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে জলটা অনেকটা ঘোলা হয়ে যাওয়ার কারণে ঘড়িয়াল দেখতে পেলাম না, কিন্তু অ্যাকোয়ারিয়ামে কচ্ছপ দেখতে পেলাম। তো বিরল প্রজাতির কচ্ছপ তোমাদেরকে দেখালাম। তো এবার যাব সামনের দিকে, রয়েছে ওয়াচ টাওয়ার। ওই যে সামনে দূরে ওখানে রয়েছে ওয়াচ টাওয়ার, সজনেখালি যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপরে। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে টোটাল সজনেখালি এরিয়াটা কেমন দেখা যায় চলো দেখি। এই সজনেখালি যে ওয়াচ টাওয়ার রয়েছে, সেই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে উপরের দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর। তো ওয়াচ টাওয়ার থেকে নেমে এবার আমরা যাচ্ছি এই ভিতরটায় কি আছে সেটা দেখার জন্য। তো সজনেখালিতে এসে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এমন একটা গাছ দেখতে পেলাম এখানে। এই গাছটার নাম হচ্ছে
কাঁকড়া গাছ। জানি না কেন কাঁকড়ার গাছ নাম, হয়তো এখানে এই যে ফুলগুলো রয়েছে গাছের, এই ফুলগুলো দেখতে অনেকটা কাঁকড়ার পায়ের মতো, সেই জন্যই হয়তো এই গাছের নাম হয়েছে কাঁকড়া গাছ। দেখো ঘুরতে ঘুরতে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না। সুন্দরবনের এবারের ট্রিপে আমাদের যেন বৃষ্টি পিছুই ছাড়ছে না, কেননা মুহূর্তে মুহূর্তে বৃষ্টি, যেদিন থেকে এসেছি সেদিন থেকে বৃষ্টি, আর এখনও আকাশ একদম মেঘে ঢেকে আছে। তো যাই হোক চলো, এই ঘুরতে ঘুরতে এবারে আসলাম এই একদম ভিতরে, এটা হচ্ছে সুন্দরী গাছ। যে সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু এই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। তো এটাই হলো সেই সুন্দরী গাছ, এই যে দেখো। বলতে বলতে আবার কিন্তু বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু এই যে সজনেখালি রয়েছে সেই সজনেখালিটা ঘুরে দেখছি বৃষ্টির মধ্যেই। আর বৃষ্টির মধ্যে কিন্তু আলাদা একটা বৃষ্টির রূপ রয়েছে, যে কারণে বৃষ্টির মধ্যে এই জায়গা যেন আরও সবুজে সবুজ হয়ে উঠেছে, চারিদিকটা কেমন যেন আরও মোহময় হয়ে উঠেছে। এই সজনেখালির মধ্যেই রয়েছে কিন্তু এই একটা পরিত্যক্ত বাড়ি, যদিও বাড়িটা পরিত্যক্তই মনে হচ্ছে, এটা সম্ভবত কোনো পর্যটকদের থাকার হয়তো জায়গা। তো আমরা সজনেখালি দেখে বেরোচ্ছি, আর বেরোনোর সময় দেখো প্রচণ্ড আকারে বৃষ্টি, সব লোকজন সবাই ভিজছে, বেশিরভাগ লোকজন ছাতা আনেনি, আর প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে এখন। তো সজনেখালি দেখে বেরোলাম, আর সজনেখালি দেখে বেরোনোর সঙ্গে সঙ্গে এইবার সজনেখালিতে থাকতে থাকতেই বৃষ্টি এসছে, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে, একদম মাসুলধারায় বৃষ্টি যা বলে তাই। তো লোকনাথ মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। এই যে রাস্তার কাজ চলছে, তো রাস্তায় কাদা, এদিকটা এই যে রাস্তায় কিন্তু কাজ চলছে। তো এখন যারা লোকনাথ মন্দিরে ঘুরতে আসবে তারা একটু সাবধানে এসো। আর এখানে এই যে আচার, নারকেল, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। লোকনাথ মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম মাঠের মধ্যে শান্ত নিরিবিলি একটা স্থানে এই লোকনাথ মন্দিরটি। অপূর্ব সুন্দর মন্দির, এবং সেই সঙ্গে সঙ্গে চারিদিককার পরিবেশটাও কিন্তু খুবই মনোরম। তো লোকনাথ মন্দিরে ভ্রমণ করা হয়ে গেল, লোকনাথ মন্দির দেখে নিলাম, দেখার পরে আমরা কিন্তু আবার চলে এসেছি এই ঘাটে। আর এখানে আমাদের নৌকা যেটা সোনার ভারত সেটা কিন্তু রয়েছে। আর আমরা যে ট্রাভেলস এজেন্সির সঙ্গে এবারে ভ্রমণ করলাম তার মধ্যে এই যে রয়েছে শাকিল ভাই কিন্তু আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে। টোটাল সুন্দরবনে যা যা আমাদের যখনই যা প্রয়োজন হয়েছে শাকিল ভাইকে বলেছি, শাকিল ভাই কিন্তু সঙ্গে সঙ্গে হাজির করে দিয়েছে। তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো এজেন্সির সঙ্গে, আর ভাই খুবই হেল্পফুল। এসো, আসলে আমিও আশা করি যথেষ্ট আমার যতটা আপনাদের যতটা প্রবলেম না হোক আমি হেল্প করবো। আজ হলো শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। আর তৃতীয় দিনে এখন দুপুর বাজে বেলা 2 বাজতে 10 মিনিট বাকি। আর এখন কিন্তু লাঞ্চের টাইম। লাঞ্চে আজকে কী কী আছে? লাঞ্চে আছে হলো এই যে ইলিশ বিরিয়ানি আছে, সেই সঙ্গে আছে চিকেন কষা, আর আছে এখানে চাটনি। আর কেউ যদি মনে করেন যে বিরিয়ানি খাবেন না, তাদের জন্য কিন্তু সাদা ভাতের ব্যবস্থাও আছে। আর এবারকার সুন্দরবন ভ্রমণ আমরা করলাম RS ট্রাভেলের সঙ্গে। স্ক্রিনে এবং ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলো, আপনারা যদি মনে করেন তাহলে যোগাযোগ করে নিতে পারেন। আর আমাদের খরচ পড়লো মাথাপ্রতি ওই 2799 টাকা করে। অবশ্য এক্ষেত্রে যদি আপনি ডবল শেয়ারিং রুম নেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়ে, সেক্ষেত্রে আপনি কথা বলে নিতে পারেন। তো 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরছি। আর এই সম্পূর্ণ ভ্রমণটি, সম্পূর্ণ ভিডিওটি তো তোমরা দেখলে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, ধন্যবাদ।